স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। একাদশ সংসদ নির্বাচনের পরে রাজনীতির দলগুলো মনোযোগ কোন দিকে, ডিএনসিসি উপজেলা নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম ও প্রতিষ্ঠানের ভূমিকাগুলি নিয়ে আমরা নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের সাথে আছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হোসেন বাদশা, abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় আছেন আমাদের সঙ্গে, বিএনপির মুখপত্র ধানের শীষের সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আছেন আমাদের সঙ্গে, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডক্টর ইমরান সরকারও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের সবাইকে। বাদশা ভাই, একটি কথা, আমরা যখনই রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোতে, একটি কথাই এখন বারবার বলা হচ্ছে, দেশে এখন রাজনীতি নেই, দেশে এখন গণতন্ত্রর যে জায়গাটা জবাবদিহিতামূলক সেই জায়গাটা আসলে অনুপস্থিত। নির্বাচন বা নির্বাচনের বিষয়গুলিকে না সামনে এনে এই কথাগুলি বারবার বলা হচ্ছে। আমি আপনাকে বলতে পারি যে যারাই মন্তব্য করছেন তাদের বেশিরভাগেরই মন্তব্য এখন এরকম। আপনি এ ব্যাপারে একটু মন্তব্য করবেন কিনা, আমরা আমাদের চারজন প্যানেলিস্টের কাছে এই বিষয়টি জানতে চাইব। জবাবদিহিমূলক রাজনীতি আসলে নাই, যিনি দেশ পরিচালনা করছেন বা যারা দেশ পরিচালনা করছেন তাদের কারো কাছে জবাবদিহি করতে হচ্ছে না, আসলে ভালো মন্দ যাই করুক। এই রাজনীতিতে জবাবদিহি মূলক বর্তমান পরিস্থিতি জবাবদিহিমূলক রাজনীতি নেই, এটা এই মুহূর্তের জন্য প্রযোজ্য না। এটা একটা ধারাবাহিকতা আছে। আচ্ছা, বেশ কিছুদিন যাবত বলা যেতে পারে যে ৭৫-এর পর থেকে এখানে জবাবদিহিতা উঠে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এটার ধারাবাহিকতা চলছে এখনো এটা এই রেশ কাটেনি। এটা হচ্ছে বাস্তবতা। ওকে, আমি একটু ডক্টর সায়ন্ত আপনার কাছে চাই, আমাদের অনেকগুলি বিষয় রয়েছে সেজন্য আমরা একটু দ্রুতই জানতে চাইব। আপনার কাছে কি মনে হয় যে আসলে জবাবদিহি নাই, জবাবদিহি ৭৫-এর আগে ছিল না, যেমন বাদশা ভাই বললেন? জবাবদিহিতে যে নাই, আপনার ওই প্রশ্নের বাদশা ভাই কিন্তু মেনে নিয়েছেন নাই, কিন্তু বলছেন যে আপনি এটাকে যেন সবাই মনে না করে যে শুধু এই সরকারের আমলেই নেই, ৭৫ থেকে এটা ধারাবাহিক সেটা বলছেন। কিন্তু সেই জবাবদিহিতা নাইয়ের মাত্রাটা দিনে দিনে বাড়ছে। আমাদের সংকুচিত হচ্ছে স্বাধীনতা, আমাদের গণতন্ত্র সংকুচিত হচ্ছে, আমাদের নির্বাচন ব্যবস্থায় ভোটের অধিকার সংকুচিত হচ্ছে, নাকি আমরা ক্রমান্বয়ে ভালো করছি? সেই প্রশ্নটাও যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, নিশ্চয়ই বাদশা ভাই ভালো বলতে পারবেন। আপনি দেখেন যে আওয়ামী লীগ টানা ১০ বছর ধরে ক্ষমতায়, এখন ওই ৭৫ থেকে নেই সেই অজুহাত দিয়ে, কিংবা সামরিক শাসক বা স্বৈরশাসকদের, সেই অনির্বাচিত স্বৈরশাসকদের সময়ের সঙ্গে তুলনা দিয়ে একটা নির্বাচিত সরকার এসে সে নির্বাচিত স্বৈরশাসকের রূপে এসে সে আরও সেটাকে বাড়িয়ে নেবে, সেটা তো ভালো না, গ্রহণযোগ্য হতে পারে না। সেই বিবেচনায় যেটা বলছেন আগেও ছিল না, এখনো নেই, তবে ক্রমান্বয়ে এটা প্রকট হচ্ছে, এটা অ্যালার্মিং। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে একটু জানতে চাইবো যে জবাবদিহি অনুপস্থিত, ৭৫ থেকেই অনুপস্থিত, ৭৫-এর পর থেকে অনুপস্থিত। খালেদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার কথা। এবং আমার ডান পাশে তার যে পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা, সেটা আমি সবসময় টের পাই। আমি শুধু আপনার কাছে উত্তর দিই, আপনার এই টেবিলটাই জবাবদিহিতা একটা বড় জায়গা। আপনি এই টেলিভিশন আপনার এই কার্যক্রম শুরু করার পর থেকে আপনি যতগুলো বিষয় এনেছেন, সব কটি বিষয় কিন্তু সরকার প্রধান তার দৃষ্টিতে এসেছে, এবং এইটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা হয়েছে, এবং এইটা নিয়ে আলোচনার জায়গা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু বিবেচনায় নিয়েছে। এইটাই প্রমাণ করে যে জবাবদিহিতা আছে কি নেই। বিশেষ করে বর্তমান সরকার প্রধান তার রাজনীতির ৩৮ বছরের পথ পরিক্রমায় তিনি এই জায়গাটা প্রতিষ্ঠিত করেছেন। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি। আপনি এখানে যে যা সমস্ত বিষয় নিয়ে আলাপ করেছেন কয়েক বছর যাবত, প্রতিটা বিষয় কিন্তু বিবেচনায় এসেছে, এবং সেগুলো সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য হিসেবে গণ্য করেছে। এটাই বোঝা যায় যে জবাবদিহিতার জায়গাটা কোথায়। আমার কাছে মনে হয় যে বিবেচনা হয়তো সরকার নিতে পারে, কিন্তু সরকার তালগাছটি তার কাছেই রেখেছে। সেই আলোচনাটা আমার পরে। জবাবদিহিতার জন্য আমাদের ক্রাইটেরিয়া ধরতে হচ্ছে টকশো বা গণমাধ্যম, রাজনীতির মাঠ বা রাজনৈতিক যেই সংস্কৃতি, গণমাধ্যম যদি সরকারের জবাবদিহি নিশ্চিত করতে পারে সেটাও একটি আমি মেনে নেব। কিন্তু সেটিও কি আছে? আমি সুভাষদার সাথে এটাতে একমত না যে গণমাধ্যম আসলে জবাবদিহি করে। আপনি সংবাদ মাধ্যমে লোক, আপনি নিশ্চয়ই ভেতরে খবর জানেন। আপনি ডক্টর সায়ন্ত বলার আগে পর্যন্ত একমত ছিলেন। না, আমি তার আগে তো বললাম সরকার তালগাছ, সায়ন্ত উস্কে দিয়েছে, সরকার তালগাছ। আমি বলেছি এটা খালেদ মহিউদ্দিন কারো উস্কানিতে পড়া লোক না, উনি যেটা বোধ করেছেন সেটাই আমার কাছে মনে হয়েছে যে আসলে গণমাধ্যমের সেই শক্তি নাই যে জবাবদিহি নিশ্চিত করে। এটা আসলে জনগণেরই শক্তি। আপনি জানেন চ্যানেল 24 একটি নিউজ করেছে
সেই নিউজের ভিত্তিতে বাংলাদেশে উচ্চ আদালত সিদ্ধান্ত নিয়েছে, সরকার সেটা বিবেচনার মধ্যে রেখেছে। পুলিশ সপ্তাহের গতকালকের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন পুলিশকে দ্রুত মামলা নিষ্পত্তির দায়িত্ব দিয়েছেন এবং অবশ্যই তিনি এই জবাবদিহিতা এবং হিসাবদিহিতার মধ্যে আসতে বলেছেন। অতএব অনেকগুলো উদাহরণ আমি দেখাতে পারি। আমি সুভাষ দা, আমি ছোট করে একটু বলতে চাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন থেকে সাংবাদিকতা করি তখন থেকে খেয়াল করি, পুলিশকে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে তিনি এত প্রকটভাবে বলেছেন যে উচ্চ আদালত থেকেও তাকে আসলে সতর্ক করে দিয়েছে। সবাইকে মামলার ব্যাপারে তিনি বলেছেন, তিনি এককভাবে এটি যুদ্ধ ঘোষণা করেছেন আরো 15 বছর আগে। এটি চ্যানেল 24 এর ব্যাপারে আমার মনে হয় যে ডক্টর ইমরান সরকারের কাছে আমরা একটু যেতে চাই। ডক্টর ইমরান সরকার, আপনার কাছে কি মনে হয় যে আমরা একটি জবাবদিহিমূলক সমাজে বাস করছি কিনা? যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা জবাবদিহির সম্মুখীন হচ্ছেন কিনা, নাকি সিদ্ধান্ত নিচ্ছেন তারা জবাবদিহি করার জন্য থাকছে অন্য লোকেরা? আমার কাছে মনে হচ্ছে যেটা বলা হচ্ছে যে একটা কার্যত জবাবদিহিতা না থাকলেও দীর্ঘ সময় ধরেই, বিশেষ করে দলের ভেতরের জবাবদিহিতা, সরকারের জনগণের কাছে জবাবদিহিতা, নানান প্রশ্ন এখানে আছে। সেই কারণে বাদশা ভাই যেটা বলেছে যে এক ধরনের কার্যত জবাবদিহিতার অভাব, সেটা দীর্ঘ সময় ধরেই আছে। কিন্তু একটা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এক ধরনের একটা জবাবদিহিতা আছে। এই সেন্সটা অন্তত একটা সময়, বিশেষ করে মিলিটারি গভর্নমেন্টের বাইরের যে গভর্নমেন্টগুলো, যেগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল, আমরা দেখেছি যে মানুষের মধ্যে এই সেন্সটা ছিল যে আমি তো ভোট দিয়েছি, তারপর আমিও এটার অংশ, মানুষ কথা বলতে পারছে, রাস্তায় প্রতিবাদ করছে। কিন্তু এই জায়গাটায় আমার মনে হয় যে একটা মারাত্মক ঘাটতি এই সময়ে এসে দাঁড়িয়েছে। প্রথমত হলো মানুষ ভোট দিতে পারেনি, দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ কথা বলতে পারছে না পারছে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে, না পারছে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, না পারছে প্রতিবাদ করতে। এমনকি যারা রাজনৈতিক প্রতিপক্ষ, যারা রাজনৈতিক দল বিরোধী, তারাও কিন্তু ঠিকভাবে পারছে না জায়গায় কি চাচ্ছেও কি মানুষ কথা বলতে, নাকি মানুষ মেনে নিয়েছে যে আমরা এক ধরনের খুব সংঘাতমূলক পরিস্থিতি থেকে এখন একটু শান্তিতে আছি, দেশ ভালো আছে? না, আমার মনে হয় না যে মানুষ চাচ্ছে না। কারণ আপনি দেখেন যে এই যে মানুষের কথা বলার পথ বন্ধ করার জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু একদম ধারাবাহিকভাবে একটার পর একটা আইন তৈরি করা হয়েছে। ঘর থেকে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, একের পর এক মামলা দেওয়া হচ্ছে, রাস্তায় প্রতিবাদ যারা করতে যাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ইমরান, আমার কাছে মনে হয় যে খুব জেনারেলাইজ হচ্ছে কিনা কমেন্টগুলি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কারাগারেরই ধারণ ক্ষমতা কতজনই বা গ্রেপ্তার থাকতে পারেন। আমরা যদি ধরে নিই সবই বিরোধী দলের সদস্য, তাও সেটি সংখ্যা আসলে পার্সেন্টেজে কতজন? না, আমি বলছি যে শুধুমাত্র বিরোধী দল তা না, এর বাইরেও যে একটা স্ফিয়ার ছিল যে প্রতিবাদ করার, কথা বলার, মানুষের কথা বলার। কতবার কারাগারে গেছে একটু জিজ্ঞেস করে নিন। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে র‍্যাব ধরে নিয়ে গিয়েছিল, ছেড়ে দিয়েছে। আপনি কারাগারে যাননি? আমি বাধাগ্রস্ত হয়েছি, কারাগারে যাননি? কিন্তু রাস্তায় আপনি কারাগারে যদি না যান তাহলে আপনি কারাগার বুঝবেন না। আমাদের কারাগারে যাওয়া শুরু হয়েছে ৭৫-এর পর থেকে। কতবার গেছি কারাগারে তার হিসাব নতুন করে বলতে হবে। তারপরে এরশাদের আমলে গেছি অসংখ্যবার। কিন্তু বাদশা ভাই, আমি একটু বিনয়ের সঙ্গে আপনাকে বলতে চাই যে আপনি যতবার কারাগারে গিয়েছেন ততবার আমাদের গণতন্ত্র সংহত হয়েছে, আপনার জন্য আমরা আন্দোলন করেছি, মানুষজন এক হয়েছে। কিন্তু যে মামলাগুলি এখন দেয়া হচ্ছে, আপনি যদি দেখেন পুলিশ মামলা দিচ্ছে নাশকতা হতে পারে, পরিকল্পনা 2018 সালে পরে, এবং ঘরে ঘরে সেটি আপনি কি করে মেনে নেন? না, আমি এটা এই পুলিশও অনেক মানে বিজ্ঞ, তারাও কিন্তু জানে যে কিভাবে কোন সরকারকে কিভাবে টেকাতে হয়। যেমন 21 আগস্টের গ্রেনেড হামলা, জননেত্রী শেখ হাসিনার মতো একজন মানুষকে হত্যার একটা প্রচেষ্টা নেওয়া হয়, তখন জর্জ মিয়ার একটা নাটক তৈরি করা হলো না? এটা কি হয়? এটা পুলিশ এটা করতে পারে? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করতে পারে? এটা এনএসআই কর্মকর্তারা এটা করতে পারে? ইনভেস্টিং অফিসার এটা করতে পারে? এইভাবে একটা মামলা দাঁড় করানো সেটি করতে পারে না বলেই তো তাদের শাস্তি হচ্ছে আজকে সবার। তারা এখন চার্জশিটভুক্ত আসামি যারা এগুলি করেছে। সবচেয়ে মজার ব্যাপার, প্রশ্নটা তো উঠাচ্ছেন তিনি। আচ্ছা, যারা এটি করেছেন, আমি একটু ওনাদের পথ ধরে না, কিন্তু যদি কেউ এগোয় তাহলে আলোর পথযাত্রীরা কি অন্ধকারে অনুসরণ করে? আমরা ওনাদের পথ ধরে কেন এগোবো? আমি এখনো বলিনি আমার শেষ কথা। আমরা তো ওনাদের পথ ধরে এগোতে চাই না, আমরা চাই না, আমরা চাই না বলেই ওটাকে রুখে দিয়েছিলাম।
রাইট, আমরা ওটা রুখে দিয়েছিলাম, ওর বিরোধিতা করেছিলাম। ওই রক্তের উপর দিয়ে হেঁটে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বের করে নিয়ে এসেছিলাম। না কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু বাদশা ভাই এখন আর আপনার সেই ইচ্ছাটা আর নাই, কেন? বিকজ মানে এখন যিনি এই প্রক্রিয়ার মধ্যে আছেন তাকে আপনার মনে হচ্ছে যে তিনি ঠিক কাজ করছেন। কে? আমি 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 যদি বলি যে তখন আপনার কাছে যেটি অন্যায় মনে হয়েছিল, আপনি যেটি রুখে দিয়েছিলেন যে পুলিশ এরকম করবে কেন, এটা এরকম করবে কেন, এখন আর আপনার সেরকম কোনো ইচ্ছা হচ্ছে না। পুলিশ গায়েবী মামলা দিলেও এখন আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা দেওয়া উচিত হচ্ছে, বিজ্ঞ কাজ করছে। আমি এটা কি গায়েবী মামলা নিশ্চয়ই আমি সমর্থন করি না। রাইট, কিন্তু আপনি তো তার বিরুদ্ধে প্রতিবাদও করেন না, আমরা না, গায়েবী মামলা আমরা কখনো সমর্থন করি না এবং কখনো সমর্থন করিও নেই। কিন্তু আপনি হিসাব করে দেখেন যে কতগুলো গায়েবী মামলার যৌক্তিকতা আছে। বিএনপিকে আমরা সবসময় বলেছি যে তোমরা একটা কাজ করো, যে আপনাদের দায়িত্ব হলো বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে নিয়ে সামনে আসা। যেমন বিএনপি 2001 সালের পর তারা করলো কি, তারা নিজেরাই রাষ্ট্রীয় উদ্যোগে জঙ্গিবাদের একটা প্রসার ঘটালো। ওকে, এবং এই যে লিঙ্ক বিটুইন বিএনপি অ্যান্ড জঙ্গিবাদী শক্তি, তাতে অনেক পেছনের কি বলে অপরাধ বিএনপির ঘাড়ে যখন পড়ে তখন ওনারা এটা বলেন এটা গায়েবী মামলা। এটা তো হতে পারে না। আমি বোধহয় আপনাকে আমার দিকে আসতে চেয়েছিলেন। আমি খুবই ব্যক্তিগতভাবে বিষয়টা বলি। বাদশা ভাইকে আমি রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ফলো করি এবং পছন্দও করি। আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে যারা রাষ্ট্রকে নিয়ে, রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সুস্থ চিন্তা করতেন বলে যাদেরকে আমরা পছন্দ করতাম বা করি, তাদের অবস্থানটাও এই রাষ্ট্রে হতাশা থেকে না কি থেকে এমন হয়ে গেল জানি না। বাদশা ভাই যে কথা আজকে বলছেন সব দোষ আগের ঘাড়ে দিয়ে এটা সমালোচনা না করার পর আমি শেষ করি ভাই একটু। ওনাদের সভাপতি রাশেদ খান মেনন সাহেব তিনি সাম্প্রতিককালে একটা ইন্টারভিউতে বলছেন ইট মারলে পাটকেল খেতে হয়। তারা 2006 সালে ইট মেরেছিল, সেটা কি ভুলে গেছে? কিভাবে আজিজ কমিশনকে দিয়ে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, এবার তার একটা পাল্টা জবাব পেয়েছে। এখন এটা নিয়ে চিৎকার করে লাভ কি? গণতন্ত্রের কথা বলে লাভ নাই। তার মানে বিএনপির আমলে তাদের দৃষ্টিতে গণতন্ত্রহীনতা বা যা অনাচার অবিচার হয়েছে তার তো প্রতিবাদ করেছেন, ভোট হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন সেটাকে উদাহরণ দিয়ে যদি আপনি এখনকার, আপনি যেটা বলছিলেন এক ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে প্রথম আলোতে যে রিপোর্ট হলো, শুধু ঢাকা শহরে এক মাসে বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট 576টা মামলা হয়েছে, নাশকতার মামলা, ককটেল মামলা, নানা রকম বিস্ফোরক মামলা। কোনোভাবে আমরা পাচ্ছি না। আপনি রাশেদ খান মেনন সাহেবের বক্তব্য যেরকম ইন্টারভিউ যেরকম পড়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুবুর রহমানের বক্তব্য কি আপনি পড়েছেন? আমি পড়েছি। ইন্টারভিউর মধ্যে কিন্তু উনি বারবার বলেছেন বিএনপির এই ব্যর্থতার পেছনের কারণগুলি কি। তিনি বারবার বলেছেন যে বিএনপির এই ব্যর্থতার পিছনে যে বিষয়গুলি আসছে, যে বিদেশ থেকে আমি সেটা পড়েছি, মনোযোগ দিয়ে পড়েছি, কিন্তু আপনি সেটার একটা অংশই শুধু দেখলেন এবং বললেন, কিন্তু আরেকটা অংশ যেটা সেটা হলো আমি প্রশ্ন করার আগে আপনি এটার কাউন্টারটা এইভাবে দিতে চাই যে উনি কিন্তু ওই ইন্টারভিউতেই বলেছেন উনি কেন নির্বাচন করেননি। উনি বলছেন যে এই সরকারের আশঙ্কা থেকে নির্বাচন করে কোনো লাভ নাই, এটা প্রিফিক্স। আমার ধারণা 1976 সালে যে প্রিফিক্স নির্বাচন হয়েছিল জেনারেল মাহবুবকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় না, যে কাকে আমার ধারণা জেনারেল মাহবুবকে নমিনেশন দেওয়া হয় না। এই কথা আপনাকে কে বলেছে? আমার ধারণা, যে আপনার ধারণা দিতে হবে না। বিএনপি চারজনকে নমিনেশন দিয়েছে, নমিনেশন দিলে আপনি আপনার ধারণা দিয়ে তো একটা দলের উপর চাপিয়ে দিতে পারেন না। যেখানে জেনারেল মাহবুব নিজে বলছেন, জেনারেল মাহবুব তাকে ওই ইন্টারভিউতে, আপনি যেহেতু ইন্টারভিউ পড়েছেন রেফারেন্স দিলেন সেজন্য বলছি, ঠিক এই প্রশ্নটি করা হয়েছিল যে আপনি নির্বাচন করেননি কেন, ঠিক আপনার এই প্রশ্নটাই। তিনি বলেছেন আমি জানতাম এই সরকারের অধীনে এই নির্বাচন করে কোনো লাভ হবে না, সেজন্য করি। বিএনপির মধ্যে সবচেয়ে, আমি একটু বলি আমি কেন বলছিলাম, বিএনপির মধ্যে কি সবচেয়ে ওয়াইজ মানুষ জেনারেল মাহবুব? কেন সবচেয়ে ওয়াইজ হবে? কেন? যেটি জেনারেল মাহবুব জানলেন সেটি খালেদা জিয়া তারেক রহমান জানলেন না। কিন্তু একটা দলের স্বার্থে তারা প্রয়োজন মনে করেছে। জেনারেল মাহবুব যদি সেটি আগে থেকে জানতেন তারেক রহমান জানতেন না। শুননা, এটা সবাই মনে করেছিলেন। আমরা এটা বিরোধী নীতি, আমরা এটা বিরোধী নীতি। আমি প্রধানমন্ত্রী ডেকিং নিয়ে সংলাপের নামে যে আশ্বাস দিয়েছিলেন, মির্জা ফখরুল প্রধানমন্ত্রী বললেই প্রধানমন্ত্রী নির্বাচন করে ফেললো, তো সেই মির্জা ফখরুল তো তারেক রহমানের চেয়ে প্রধানমন্ত্রীর কথা বেশি শুনছে। বিএনপির সবচেয়ে প্রয়োজন ছিল আওয়ামী লীগ।
দুই টার্ম ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ যে কথাটা বারবার বলে সেটা হচ্ছে দুর্নীতির জন্য জিরো টলারেন্স, এবার থেকে দুর্নীতির জন্য জিরো টলারেন্স। এবার থেকে দুর্নীতির জন্য জিরো টলারেন্সের মানে কি আসলে? মানে গত দুইবার জিরো টলারেন্স ছিল না? আপনি যা বলেছেন তাই। সেটা কি মানে আপনি এতক্ষণ ধরে যা বললেন মানে তার মানে কি মানে আওয়ামী মানে আওয়ামী লীগ ক্রেডিট নেয় যে নদী উদ্ধার করার জন্য 566টি ভবন ভাঙা হয়েছে। আওয়ামী লীগের 10 বছরের শাসনামলে 566টি ভবন গড়ে উঠেছে। তারা নদী দখল করেছিল, তারা এখানে ব্যবসা করেছে, সেটির জবাব কে দিবে আসলে? এই তো আপনি তো বললেন, উত্তর দিলেন। আমি যে কথাটা স্পষ্ট না, করে আমি বলি, বলতেছি যে আওয়ামী লীগ তার ইশতেহার ঘোষণার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন। সবচেয়ে দুঃখের ব্যাপার কি, সায়ন্তভাবে তো পড়ার সুযোগ হয়নি। আওয়ামী লীগ যারা করেন, আবার নতুন দিনের আওয়ামী লীগ যারা করেন, তারাও পুরো ইশতেহারটা পড়েননি। পুরো 80 পৃষ্ঠার ইশতেহার 2 পাতা 3 পাতা পড়ে তারা কিন্তু ইশতেহার নিয়ে মূল্যায়ন করেছেন। আমি খুব স্পষ্ট করে বলি, ইশতেহারে দুর্নীতির বিষয়ে যে প্রসঙ্গগুলো এসেছে, তিনি বলেছেন দুর্নীতি এমন একটা ব্যাধি সবকিছু কুড়ে কুড়ে খায়, এবং এই দুর্নীতি উৎপাটন করতে গেলে জনগণকে সাথে নিয়ে এই লড়াইটা করতে হবে, এবং এই লড়াই সমন্বিত উদ্যোগ প্রয়োজন, স্পষ্ট করে বলেছে তো। এবং মাননীয় প্রধানমন্ত্রী 38 বছরের রাজনীতির জীবনে তিনি জীবনে যে প্রসঙ্গটি বলেছেন, যে প্রতিজ্ঞা করেছেন, তা কিন্তু পূর্ণ করেছেন। লড়াইতে সমন্বিত উদ্যোগ নিতে হবে মানে কি এই 10 বছরকে আমরা সমন্বিত উদ্যোগ ছাড়া ছিলাম? এই লড়াই থেকে এই 10 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য কি আমি দুর্নীতির জন্য ছাড় দিয়েছিলাম? না, ছাড় দেওয়ার ব্যাপার না। আপনার একটা কথা মনে রাখা দরকার, এই যে বিকাশমান অর্থনীতিতে অনেকগুলো ব্যত্যয় কিন্তু সামনে আসে। এই যে 21 বছরের যে গণতন্ত্রহীনতা, তারপরে যে বিএনপির আবার ক্ষমতায় আসা, আবার 2001 থেকে 2006-এর যে দুর্বিষহ শাসন, এই বাংলাদেশের কাঠামোতে এখন অনেকগুলো ব্যত্যয় ঘটনা ঘটিয়েছে। এই জায়গা থেকে আপনি যদি ফিরে আসতে চান, আপনার আজকে প্রবৃদ্ধি কি এমনি হয়েছে? আপনি এত দুর্নীতি বলছেন, আজকে পৃথিবীব্যাপী বলছে ডেভেলপমেন্ট সারপ্রাইজ, কেন বলছে? বাংলাদেশের সেই জায়গায় তৈরি হয়েছে। মাথা পিছু আয় কি আমার এমনি বেড়েছে? অর্থাৎ এই জায়গাটাই বাংলাদেশের এসে গেছে। এখন সুযোগ এসেছে, এখন সামনে যে বাধাটা, সেই বাধাটা হচ্ছে এগুলো নির্মূল করতে হবে, জিরো টলারেন্স। অর্থাৎ এর মধ্যে অন্য কিছু ফাঁক ফোকর দিয়ে আমি কিন্তু সুভাষ ব্যাপারটা ভালো বুঝতে পারলাম না যে বাংলাদেশ মাথা পিছু আয়ে 5 গুণ বেড়েছে, তো এই বাড়ার পিছনে কি দুর্নীতি সাহায্য করেছে? সাহায্য করেনি। যদি দুর্নীতি এমন যেভাবে বলা হয়েছে, মানে দুর্নীতি 10 বছরে, মানে দুর্নীতি যদি মানে ওই দুর্নীতি জিরো টলারেন্স ধরা যাক, আমি 10 বছরে আপনার টেবিলে আবারও বলি যেটা নিয়ে আলোচনা হয়েছে, 2009 সালে যদি দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ঘোষণা করা হতো, তাহলে কি প্রবৃদ্ধি এখানে হতো না? আপনি এই যে কি সব তৎসম শব্দ দিয়ে বললেন, আমি তৎসম শব্দ বলি না, এই যে আমি যেটা জানতে চাই, 2009 সালে জিরো টলারেন্স হলে কি আমরা আজকে এই জায়গায় আসতাম না? এই জায়গায় আসতে পারবেন না। আমি যে প্রসঙ্গটি বলেছি আবারও উল্লেখ করি, আপনি বলেন গত 10 বছরে পরপর 2 মেয়াদের শাসন আমলে বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছে, প্রবৃদ্ধির উচ্চতায়, অগ্রগতির উচ্চতায়, এটা কি দুর্নীতি নিয়ে যত কথা বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে যদি অবস্থান না নেওয়া হতো, খেয়াল করে দুর্নীতির বিরুদ্ধে যত কথা বলছেন শেখ হাসিনা বলছেন তার চেয়ে সবচেয়ে বেশি কথা অবশ্যই তিনি ঠেকাতেছেন, তো বলছেন কেন? এই দুর্নীতির জিরো টলারেন্স ছাড়াই তো বাংলাদেশ প্রবৃদ্ধিতে 5 গুণ হয়েছে, আরো 6 গুণ হোক, অসুবিধা কি? না, টলারেন্স ছাড়া হয়নি। এগুলো আমি কেন উল্লেখ করলাম? আপনি কিন্তু 4000-60,000 কোটি টাকার মালিক হয়ে যায়। এগুলো বলে লাভ নাই। কখন কোন জায়গা থেকে হয়েছে, কোন সময় হয়েছে, এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমার কাছে মুখস্থ আছে, আমি এগুলো উল্লেখ করছি না। আমার প্রসঙ্গ হচ্ছে এখানেই, বাংলাদেশের রাজনীতিটা এমন জায়গায় নিয়ে গেছে বিএনপি যে এখন তারেক রহমানকে যদি বিএনপি ছাড়তে বলা হয় সে ছাড়বে, কিন্তু জামাত ছাড়বে না। আপনার এই আপনি যেই জায়গাটায় এনেছেন বাংলাদেশ এখন এই জায়গায় এসে গেছে, অগ্রগতির জায়গায় এসেছে। এখন আপনাকে ভাবতে হবে ওই জায়গাটি, যেই জায়গাটি অনেক জায়গায় আমি এই প্রসঙ্গে একটু আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর ইমরানের সরকারকে যেতে চাই। দুর্নীতি এবং দুর্নীতি বিরোধী অভিযানের সংবাদ আমরা এই সরকার নতুন মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকে বেশি করে বলে আসছে। আপনাদের যে প্ল্যাটফর্ম গণজাগরণ মঞ্চ, এই গণজাগরণ মঞ্চের এই অভিযান বা এই অবস্থানের প্রেক্ষিতে আপনাদের মন্তব্য বা অবস্থান কি? না, এখন আপনি জানেন যে সর্বশেষ যে আমাদের ব্যাংক হেইস্ট হলো, যেটা রিজার্ভ খালি হয়ে গেল, তখন আমরা কিন্তু প্রতিবাদ করেছি, মানে রিজার্ভ থেকে আর কি লোপাট হয়ে গেল আর কি। তো সেটা তখন কিন্তু দেখেন, যখন আমরা প্রতিবাদ বা রাস্তায় ছিলাম, তখন বেশ বলা হলো, অর্থমন্ত্রী বললেন, মন্ত্রীরা বললেন যে হ্যাঁ এই টাকা 2 দিনের মধ্যেই ফেরত আসবে, এই সেই হাবিজাবি। কিন্তু এখন পর্যন্ত কি টাকা ফেরত এসেছে? এখন পর্যন্ত কিন্তু কোনো টাকা ফেরত আসেনি, এবং সরকারের কোনো আমি বলি খালেদ ভাই, যেটা হলো যে আমাদের টাকা এখান থেকে লোপাট হওয়ার জন্য
সেখানে ফিলিপাইনে যারা ইনভলভ তাদের শাস্তি হয়েছে, আমাদের দেশে কারো শাস্তি হয়নি। আমেরিকায় মামলা করা হয়েছে, আমেরিকাতে মামলা করা হয়েছে, যেটি 3 বছর সময় ছিল। আর ইমরানের সরকার, আপনি কি আসলে এই টাকাটা কিভাবে পাচার হয়েছে এবং কিভাবে এটি আদায় করা সম্ভব সে ব্যাপারে আপনি কি, আপনি থাকলে কি করতেন, আপনি কি বলবেন? টাকা আদায়ের প্রশ্নের পরেও এখানে খুব পরিষ্কার ভাবেই কিন্তু রিজার্ভ ব্যাংক বলেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে যে বাংলাদেশের ইনভলভমেন্ট, এখান থেকে যদি কারো ইনভলভমেন্ট না থাকে তাহলে এত এই ঘটনা ঘটানো সম্ভব ছিল না। কিন্তু এখানকার কাউকে কি কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। যাই হোক, যে প্রসঙ্গে আসছিলাম, যে কথাটা বলা হলো যে মাথাপিছু আয়, তারপর প্রবৃদ্ধি, এগুলোকে যেভাবে দেখানো হচ্ছে যে একটা উন্নয়নের একটা মডেল হিসেবে, এটা কিন্তু সারা পৃথিবীতে এটা কোনো মডেল না। দেখেন যে এখানে মাথাপিছু আয় বেড়েছে, এখানে একই সাথে আবার এখানে কোটিপতি মানুষের সংখ্যা বেড়েছে। সারা পৃথিবীর মধ্যে এখন বাংলাদেশের কোটিপতি মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। একই সাথে বেশি না, বাড়ার হার বেশি, কোটিপতি বাড়ার হার আর কি, একটা হিসাব। আচ্ছা, আরেকটা হলো আজকে একটা খবর আছে প্রথম আলোর ইয়াতে, আপনি দেখবেন যে সারা পৃথিবীর 5টা দেশ যেখানে সবচেয়ে গরিব মানুষের সংখ্যা বেশি, সেটা বাংলাদেশে। বাংলাদেশে গরিব লোকেদের সবকিছু সবচেয়ে বেশি বাড়ছে, কিন্তু হার দেখতে হবে আপনার, মানে পার্সেন্টেজ দেখতে হবে। আমি একটা সাপ্লিমেন্ট করি একটা তথ্য, যেটা হলো মাথাপিছু আয় যে বাড়ার গল্পটা, এটা ঠিক আছে, কিন্তু আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে জরিপ 5 বছরের, তারাই বলছে 2017-র যে রিপোর্ট, যে সবচেয়ে ধনী যে 5% মানুষ 5 বছরে তাদের আয় বেড়েছে 59%, আর সবচেয়ে গরিব যে 5% মানুষ তাদের আয় কমেছে 57%। অর্থাৎ এটা কিন্তু নিউজটা বলেন আবার, ওই নিউজটা কারেক্টলি বলেন। কোন নিউজটা? যে নিউজটা পৃথিবীর 5টা দেশের অর্ধেক মানুষ এখনো দরিদ্র, এত দরিদ্রের সংখ্যা অন্য কোথাও নাই। না, কথাটা এইরকম বাদশা ভাই, না কথাটা এইরকম, তাই তো? পৃথিবীর তাহলে বুঝেন সবচেয়ে দরিদ্র লোকের বসবাস যে 5টি দেশ, তার মধ্যে বাংলাদেশ। না ডক্টর শাহাদ, আমি একটা কথা বলি, মানে আপনারা কি এটি বলতে চান যে গত 10 বছরে বাংলাদেশ কোনো আগায় নাই? বাংলাদেশ এগিয়েছে, ধনী আরো ধনী হয়েছে, যারা সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার মান বাড়ে নাই, সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার মান বাড়ে নাই। প্রজেক্টের মেগা দুর্নীতিতে মেগা পিপলরা মেগা ফুলে ফেপে আরো মেগা হয়েছে, আর গরিব আরো গরিব বানিয়েছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ে নাই, জীবনযাত্রার মান স্বাভাবিক গতিতেই বাংলাদেশের আস্তে আস্তে বাড়ছিল। মানে এখানে প্রবাসীদের আয়, মানে মোবাইল গার্মেন্টস সেক্টরের কাজ, এখানে বিভিন্ন যে এনজিও বা তাদের কাজ, বিভিন্ন গ্রুপের কাজ, সব মিলিয়ে সরকার সেখানে কতটা বাধাগ্রস্ত করেছে এবং কতটা দুর্নীতি করে গরিবের টাকা লুটে তারা পকেট ভরেছে, বিদেশে পাচার করেছে এবং অতি ধনী হয়েছে। এই যে অতি ধনী বাংলাদেশের মধ্যে গরিব দেশ, আমার মনে হচ্ছে আপনার এই কথার সাথে আমি একমত হলাম না। সার্বিক উন্নয়ন বলতে যেটা বোঝায়, যদি এটাকে আপনি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন বলেন বা কিভাবে অর্থনৈতিক কার্যক্রম বাড়া। কুড়িগ্রাম থেকে নির্বাচন করেছেন, হ্যাঁ, কুড়িগ্রামের কথা বলি আমি। কুড়িগ্রামের কোনো চেঞ্জ হয় না গত 10 বছরে? না, কুড়িগ্রামের কোনো চেঞ্জ হয়নি। কুড়িগ্রামের চেঞ্জ আমি বলি, কুড়িগ্রামের চেঞ্জ হলো 2017 সালে কুড়িগ্রামে দারিদ্র্যের হার ছিল 63%, সারা বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 30%। সারা বাংলাদেশের দারিদ্র্যের হার কমে হয়েছে 23%। 2018 সালে কুড়িগ্রামের দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 71%। এটা আমি বাংলাদেশ সরকারের পরিসংখ্যান বলছি। তাহলে কি কুড়িগ্রামের দারিদ্র্যের হার বেড়েছে না কমেছে? সুতরাং তার মানে যেখানে কুড়িগ্রামে ইলেকট্রিসিটি পেনিট্রেশন, কুড়িগ্রামে তার রাস্তাঘাটের উন্নয়ন, কুড়িগ্রামের ফসলের উন্নয়ন, কুড়িগ্রামের আশেপাশে যোগাযোগ ব্যবস্থার কুড়িগ্রামের যদি আপনি যোগাযোগ ব্যবস্থা বলেন, তারপরে সেখানকার নদী ভাঙন সমস্যা যেটা প্রধান যোগাযোগ ব্যবস্থার সমস্যা, সেগুলো খুব একটা অগ্রগতি হয়নি। কুড়িগ্রাম এখনো বঙ্গপ্রবণ এলাকা। কুড়িগ্রামে এখনো তো আমি বললাম 71% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এটা সরকারের এটা সামগ্রিক ভাবে উন্নয়ন, সার্বিক উন্নয়ন যদি শুধুমাত্র ঢাকা শহরের বিল্ডিং আর ফ্লাইওভার দিয়ে হয়, তাহলে হয়তো উন্নয়ন হয়েছে। আমার ধারণা ছিল যে আপনি এইটিও একটু খেয়াল করবেন যে অতি দারিদ্র বা দারিদ্র্যের সংখ্যার পরিমাণে টাকার স্ল্যাবটি বাড়িয়ে দেওয়া হয়েছে।
তার কিন্তু ফলে টাকার স্ল্যাবটি বাড়িয়ে সারা দেওয়া হচ্ছে। পৃথিবীতে এখন দারিদ্র মাপার যে একটা ব্যবস্থা, আমরা যেটা তো সারা হিউম্যান পৃথিবীতে ইন্ডেক্স, পাচ্ছিলাম না, হিউম্যান ইন্ডেক্স, হিউম্যান আমরা ইন্ডেক্সে কি বাংলাদেশের উন্নয়ন হয়েছে? $1.90 যে হিসাব, সেই আমরা- হিসেবে বাংলাদেশের 2,41,00,000 লোক দরিদ্র, বিশ্বব্যাংকের হিসাব। Right. যদি আমরা এই যে নিম্ন মধ্যম আয়ের দেশে যদি 4 বছর 5 বছর পর ঢুকি, তাহলে এই সংখ্যা হয়ে বেড়ে দাঁড়িয়ে যাবে যে হিসাব আমি- আসবে 8 কোটি। আমি স্ট্যাটিস্টিক্স কিরকম যে বাংলাদেশে সুইজারল্যান্ডের থেকে বেশি বড় লোক আছে, কারণ বাংলাদেশের লোক আছে বেশি। তো, আমরা এটা যারা বিরোধী চুরি করার সুযোগ দিয়েছেন, ওই চোর ডাকাতরা অনেক বড় লোক। না, নাহলে আমরা এটা সারা বিরোধী, পৃথিবীর সায়ন্ত, মধ্যে আমরা অতি ধনী আমরা এটা বিরোধী সবচেয়ে দিচ্ছি। সবাই একটু কুড়িগ্রাম সম্পর্কে বলতে চাচ্ছেন, বাসায় না, একটু খুব দ্রুত এবং আমি ইমরান সাহেবের বাড়ি কুড়িগ্রাম, জি অতএব তার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, যেটা আমাদের একটা অভিজ্ঞতা আছে। নিশ্চয়ই। আমি ওই পরিসংখ্যান দিয়ে বলতে চাই না, আমি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলতে চাই যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে মঙ্গা এলাকার মধ্যে কুড়িগ্রাম ছিল অন্যতম। আজকে ডক্টর কামাল হোসেন বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন, কিন্তু ডক্টর কামাল হোসেন আমাদের সাথে যখন 11 দল করেছেন এবং 14 দল প্রায় হবে, সেই অবস্থাতে তাকে ট্রাকে করে খাদ্যদ্রব্য নিয়ে কুড়িগ্রাম যেতে হয়েছিল এবং আমরা গেছিলাম সাথে, এবং সাধারণ মানুষকে খাদ্য দেওয়ার জন্য আমাদের গ্রামের পর গ্রাম যেতে হয়েছিল। তখন সেটাই ছিল বিএনপির অর্থনীতির দুরবস্থার এক বাস্তব চিত্র। আজকে কি সেটা দেখেছেন যে গ্রামে খাদ্য অভাবে মানুষ বসে আছে, কাজের অভাবে বসে আছে? না, কিন্তু আত্মহত্যা করছে। কোথায়? তবে হ্যাঁ, মানে গত এক কিন্তু বছরের বাসায় সংবাদ আমি যেটি বলতে চাই, 15টা বলতে চাই যে কুড়িগ্রামের অতি দারিদ্র্যের সংখ্যা বা দরিদ্র লোকের সংখ্যা 63% থেকে 71% হয়েছে, সেটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর হিসাব। তো পরিসংখ্যান ব্যুরোর এই হিসাবটি কি মিথ্যা, নাকি আপনি আসলে বলতে চাইছেন যে মানে ট্রাকে করে এখন খাবার দিতে হয় না, এখন মানুষ নিজেই গিয়ে খাবার খুঁজে নিয়ে আসতে পারে, ব্যাপারটা কি এরকম? আর আমি মনে এটা করি দারিদ্র মাপার পদ্ধতিও না কিন্তু এখন এই আধুনিক যুগে। এখন আপনি আফ্রিকাতে গেলেও মানুষ ওই রকম খাবারের অভাবে নাই, তার মানে সেখানে দারিদ্র নাই, বা ওই সোমালিয়া আমাদের দেশে আমি বলি না। 2018 সালে অভাব, তাহলে আপনি আমি ওই বলুন শুধু। 10টা নিউজ আমি বললাম তো আপনাকে। ইত্তেফাক, যুগান্তর। আপনি যখন বলবেন তখন বলবেন, আপনি যখন বলবেন তখন বলবেন। আমি কিন্তু দারিদ্র নাই বলি নাই। আজকে বলতে চাই যে সেই অবস্থা আর আজকের অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে, এটাই হচ্ছে সত্য। এই সত্যটা যদি স্বীকার না করেন তাহলে পরে আর কোনো কিছুই আলোচনা করা যায় না। আর একটা কথা, দারিদ্রের হার বাড়ছে কেন আমাকে এটা বলেন। হ্যাঁ, দারিদ্রের হার বাড়ছে এবং বৈষম্যও বাড়তে পারে। উন্নয়ন দুটো ট্রেন্ড থাকে। সারা বাংলাদেশের সব জেলায় দারিদ্রের হার কমলো বা সেটি জাতীয়ভাবে কমছে, আসলে কুড়িগ্রামে কেন আমার মনে বাড়ছে? যে কুড়িগ্রাম নিয়ে বাসাবাইয়ের অভিজ্ঞতার কথা বলেছেন, আমরা কুড়িগ্রাম নিয়ে যদি একটি গবেষণামূলক একটি আলোচনা করতে, সেদিন আমরা নিশ্চয়ই আবার করতে পারবো। আমরা সুভাষদার কাছে একটু আসতে চাই। সুভাষদা, আপনি নিশ্চয়ই অনেকগুলি বিষয় নিয়ে একটু বলবেন, আপনি একটু 2.5 মিনিটের না, অত মধ্যে সুযোগ তো আমি পাবো না, 2.5 মিনিটের মধ্যে একটু যা বলার তো সব বলে ফেলেছেন। না, জি আপনি একটু ডাক্তার বলবেন। সায়ন্ত, জি আপনি বলেন। না, আমি খুব স্পষ্ট করে বলি যে তথ্যগুলো দেওয়া হয় এগুলো তো বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ বলছে, এবং যারা গবেষণা প্রতিষ্ঠান তারা বলছে। দ্য প্রিন্ট নামে একটা, আপনি গুগলসে যান, দ্য প্রিন্ট নামে ভারতের একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে, তারা বলছে 2020 সাল নাগাদ ক্রয় ক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে যাবে। এমন একটি পরিস্থিতি, আপনি মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে, এটা কি ডাক্তার সায়ন্ত নিজে টের পান না? অবশ্যই টের পান, কিন্তু রাজনীতি এখানে বড় বাধা। এই জন্যই বড় বাধা, একটি বৃহৎ রাজনৈতিক দল বলে যারা দাবি করেন, তারা যদি মানুষকে পিছনে টেনে ধরতে চান, তারা কিন্তু আপনি উন্নয়নের ধারায় মানুষকে কিন্তু সার্বিকভাবে আনতে পারবেন না। অনেকগুলো ব্যত্যর জায়গা আছে। আপনি বেমানুল বলছেন না যে বাংলাদেশের যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, একটু ছোট্ট করে বলি, সায়ন্ত কিন্তু বলেন যে একেবারেই কোনো উন্নতি হয় নাই। সায়ন্ত বলতে চেয়েছেন, ডক্টর সায়ন্ত বলতে চেয়েছেন যে আমাদের যে উন্নতি হয়েছে সেটা উন্নতির স্বাভাবিক একটি গতি, স্বাভাবিক একটি গতির উন্নয়ন, এবং অনেক ক্ষেত্রে বৈষম্য বেড়েছে সেটি তিনি তুলে ধরতে চেয়েছেন। আপনি কি তার তো একেবারেই না, আমি আপনাকে বলি, বাংলাদেশের যে মানুষের জীবন মানে উন্নয়নের কথা আমি বললাম, আজকের যে আপনি বৈষম্য মাপবেন কি দিয়ে? বৈষম্য ধনী গরিবের ব্যবধান দিয়ে বলি, আপনি কি দিয়ে? গিনি কোএফিসিয়েন্ট দিয়ে। গিনি কোএফিসিয়েন্ট যখন 1 থেকে 0 দিকে যাবে তখন বাংলাদেশে এখন গিনি কোএফিসিয়েন্ট ভারত থেকে এবং শ্রীলঙ্কার থেকে অনেক কম। তার মানে কি
আনুপাতিক হারে আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি। বাংলাদেশের 4 কোটি মানুষ নিম্ন দাদা আপনি তো ভালো ছাত্র, আপনার সাথে তর্ক করে পারবো না, কিন্তু আমি বলি আপনি ভালো ছাত্র, কিন্তু পরিসংখ্যান দিয়ে আসলে যে কোনো কিছু ব্যাখ্যা করা যায়, পরিসংখ্যান দিয়ে কিন্তু যে কোনো কিছু ব্যাখ্যা করা যায়, ভুল তথ্য দিচ্ছে, পরিসংখ্যান দিয়ে কিন্তু যে কোনো কিছু ব্যাখ্যা করা যায়। আমি বলছি দারিদ্র্যের সংখ্যা যে অর্ধেক কমে গেল 10 বছরে, অতিদারিদ্র্যের সংখ্যা অর্ধেকের বেশি কমে গেল, এটা আমি কিন্তু বাদশা ভাইয়ের মতো পরিসংখ্যানের বাইরে একটু আসতে চাই। সেই পরিসংখ্যানের বাইরে এসে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আমাদের এখন চিকিৎসা নিতে বিদেশে যেতে হয়, আমাদের এখন শিক্ষা গ্রহণ করার জন্য বিদেশি সিলেবাসের জন্য বসে থাকতে হয় অথবা বিদেশে চলে যেতে হয়। আমরা আসলে যে বড়লোক হয়েছি সেটি আসলে কাগজ কলম বা পরিসংখ্যান ছাড়া আর কি আমরা প্রমাণ দিতে পারি? এই বাংলাদেশে একটি মাত্র দেশ যেখানে কমিউনিটি ক্লিনিকে 34 টাকা ওষুধ দেওয়া হয়, এই বাস্তবতা দেখতে হবে তাকে। এবং বাংলাদেশ যে জীবন মানের উন্নয়ন ঘটেছে সারা পৃথিবী বলছে, এবং যারা খুবই উন্নত দেশ তাদের সমস্ত সংস্থা বলছে। আপনি বলছেন যে বিভিন্ন তথ্য তারা দিচ্ছে, ভুল তথ্য। এই জন্য বাংলাদেশের দুর্নীতির কথা বলা হয়। পদ্মা সেতুতে বাংলাদেশের সরকার প্রধানের আত্মীয় এবং তার পরিবার জড়িত বলেছেন না, বড় বড় পণ্ডিত আপত্তি বলেছেন না, প্রমাণিত হয়েছে। এটা ভুল তথ্য ছিল এবং তাদের ভিত্তিতে কিন্তু কথাগুলো অনেকে বলেন। আমার মনে যে এক পদ্মা সেতু দিয়ে আর বাকি সবকিছুকে বাদ করে দেওয়া যায় না। পদ্মা সেতুতে দুর্নীতি হয় নাই মানে বাংলাদেশে কোথাও কোনো দুর্নীতি। পদ্মা সেতুর তথ্য যারা দিয়েছেন ওই 5টি রাষ্ট্রের অর্ধেক আমি যদি জোরে জোরে কথা বলি সেটাই কিন্তু বাস্তব কথা হবে। আমি যদি ভুল তথ্য দিই জনগণ কিন্তু শুনছে। বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়নের কথা আমি বারবার বলছি, এবং এটা যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু মিথ্যার সাথে বসবাস করা। আমার মনে হয় জীবন মানের বিষয়টি আসলে অস্বীকার করার কিছু নাই। আমরা এটা বিরতি নিচ্ছি, তবু আমরা ডক্টর সায়ন্ত সাক্ষাৎকে একটু শুনতে চাই এবং ডক্টর ইমরানের সরকারকে আমরা একটু শুনতে চাই যে ধনী দরিদ্রের ব্যবধান এবং সুশাসন নিয়ে তাদের বলার কি থাকছে। ডক্টর সায়ন্ত, আমরা আপনার কাছে একটু আসতে চাই, তার আগে একটু ইমরানের সরকার বলতে চাইছিলেন যে ইমরানের সরকার আপনি সুশাসন এবং এই প্রসঙ্গে আপনি ধনী গরিবের ব্যবধান সম্পর্কে আপনি একটু বলতে চাইছিলেন, আপনি একটু বলেন। আমরা নতুন প্রসঙ্গের অবতারণা করি, আমরা খুব কম সময়। ওয়ার্ল্ড ব্যাংকের ধরেন যেটা যে বাংলাদেশে যেমন উন্নতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই অগ্রগতির যে চিত্র সেটা যেমন আমরা যদি বিশ্বাস করতে চাই, তাহলে একই সাথে তাদের অন্যান্য এই যে বৈষম্য বাড়ছে, অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, এই গ্রাফও আমরা যদি এখন উড়িয়ে দেই তাহলে কিন্তু চলবে না। আমাদের ওটাও কিন্তু তখন আমাদের ইয়ার মধ্যে নিতে হবে। একই সাথে ধরেন এক ইন্টারন্যাশনাল এজেন্সির আমরা দুর্নীতির সূচক আমরা মেনে নিলাম, আবার একই সাথে যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গত 2-3 দিন আগে যে ইয়া দিল পারসেপশন ইন্ডেক্স, সেখানে বাংলাদেশের যে মানে অবনতি অর্থাৎ 17 থেকে 13-তে নেমে আসা, এবং একই সাথে জিএফআই তাদের যে বাংলাদেশের যে দুর্নীতি নিয়ে তাদের যে প্রতিবেদন সেটাকে আবার আমরা উড়াই দিচ্ছি। একই সাথে তারা যখন আবার ভালো বলছে সেটাকে আমরা কিন্তু দেখা যায় সেলিব্রেট করছি। এখন বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয় দুর্নীতি যে বাড়ছে সেটা তো খুব পরিষ্কার। এই যে একই সাথে মানে অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়া, বৈষম্য বাড়া এবং অতি ধনী মানুষের সংখ্যাও বাড়া, এবং কিভাবে হচ্ছে এই ধনীগুলো আমরা যদি দেখি যে এই যে দখলদারি থেকে শুরু করে সম্পদ বিভিন্নভাবে আহরণের যে প্রক্রিয়া, দুদকের ব্যর্থতা, বিভিন্ন ক্ষেত্রে একজন কর্মচারী, সে 4র্থ শ্রেণীর কর্মচারী, সে দেখা যাচ্ছে 5,000 কোটি টাকার মালিক, 10,000 কোটি টাকার মালিক হঠাৎ করে বের হচ্ছে। তার মানে দুর্নীতি বাড়ছে এবং এই দুর্নীতিগুলো আমরা কিন্তু ট্যাকেল করতে পারছি না। এটা তো একটা প্রধান কারণ। আমি সুশাসন প্রসঙ্গে দুর্নীতির ব্যাপ্তিটাকে শুধু টাকা পয়সা লেনদেনের মধ্যে না রেখে আমরা একটু অন্যদিকে যদি যাই, গতকালই প্রধানমন্ত্রী বলেছেন খাদ্যে ভেজালও একটা দুর্নীতি। যদি সেটাই হয়, আপনার খাদ্যে ভেজাল দুর্নীতি হইলে যারা ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় সেইটা কি? এবং দেখেন এতদিন ধরে অন্যরা বলছিল, এই 2 দিন আগে এজিএম করে লিখিতভাবে যে প্রেস রিলিজ দিয়েছে জাসদ, মঈনুদ্দিন খান বাদল সাহেব এবং নুরুল আম্বিয়া সাহেবের যে জাসদ, তারা বলছেন যে গোটা জাতি ভোটের পরে বিষণ্ণ হয়েছে এবং আগের রাতে যে ভুয়া ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল সেটা তারা তদন্ত চেয়েছেন, ব্যবস্থা চেয়েছেন। এইটা আমি বলছি না, একটি দল বলছে। সুতরাং যারা দুর্নীতি করে, জালিয়াতি করে রাষ্ট্র ক্ষমতায় কুক্ষিগত থাকে, ওই দুর্নীতি না সরাতে পারলে তাদের দ্বারা এই দুর্নীতি সরানোর, দুর্নীতি যে বেড়েছে, একজন পিয়ন 4,000-5,000 কোটি টাকার মালিক হয়ে যায়। সিন্ডিকেট, আপনি একজন ধরেছেন, সিন্ডিকেট তো একটা বিশাল মেম্বার থাকে, তাহলে তার বস যারা তারা কত করেছে। এরপর সংক্ষেপে একটা শেষ করি, আমি নিজে দায় নিব না, সংবাদ মাধ্যমের উপরে আমি ভার দিচ্ছি। সেটা হলো শুধু 2018 সালের কয়েকটা হেডলাইন এরকম: 16 অক্টোবর ইত্তেফাকের
অভাবের তাড়নায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, এবার অভাবের তাড়নায় আত্মহত্যা 9 দিগন্ত 25 অক্টোবর, এবার অভাবের তাড়নায় 5 সন্তানের মায়ের আত্মহত্যা যুগান্তর 3 আগস্ট, অভাবের তাড়নায় ছেলে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা পরিবর্তন.com, ঈশ্বরগঞ্জে কিশোরীর আত্মহত্যা, তারপরে হচ্ছে সমকাল, তারপরে হচ্ছে আপনার নিউজ 24, আমাদের সময়, প্রত্যেকটা যুগান্তর এরকম অন্তত 1 ডজনের বেশি আত্মহত্যার খবর হেডলাইন হয়ে আসছে। আপনি ওদেরকে যাচাই করতে বলেন, প্রশাসনকে দেখতে বলেন যে কেন এই রিপোর্টগুলি আসছে। আচ্ছা আমি একটু বলি এটা ইন্ডিকেটর। অর্থনীতি ছাত্র তো আপনি আমিও কিছু না, লোককে বড় করেছেন, আর ডাক্তার কিছু সায়ন্ত লোককে না। অভাবের না, তাড়নায় না, আত্মহত্যার দিকে ঠেলে আমাকে দিয়েছেন। বলতে দেন। অর্থনীতির ছাত্র ডাক্তার সায়ন্ত না, আমিও না, অর্থনীতি বুঝি এ কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা যখন তিনি সরকারি চাকরিতে ঢুকলেন তখন তার পরের মাসের বেতন হয়েছিল 2 টাকা, সেটা নিয়ে মাথায় হাত দিয়েছিলেন, এত টাকা দিয়ে আমি করবো কি। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অস্থির হয়ে গেছিলেন যে তখন টাকায় কত টাকা চাল পাওয়া যেত, কত টাকা ধান পাওয়া যেত। আমি একটা কথা বলি, এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে নির্বাচন সংক্রান্ত, আমি এখনো চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের জোটরা দিচ্ছে, আমরা তো দিচ্ছিলাম, জোটকে দিচ্ছে না, আমি চ্যালেঞ্জ করছি, আপনার জোটের অংশীদার তারা দিচ্ছে। একটি তথ্য, একটি ছবি, আমার মনে হয় বিএনপির একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। বিএনপি তো দিয়েছে, আমি আর কোনদিন টেবিলে এসে কথা বলবো আপনাদের না। জোটের অংশীদার দিচ্ছে, পারলে সবসময় কথা বলে একটু মুশকিল। আমি যেটা বলতে চাই, সায়ন্ত যেটি বলেছেন যে এই অভিযোগ তো আসলে বিএনপির অভিযোগের কথা সায়ন্ত এখানে বলেন নাই, সায়ন্ত 14 দলের শরিকদের কথা বলেছেন। এই ক্ষেত্রে কি মঈনুদ্দিন খান, বাদল, শরীফ নুরুল আম্বিয়া আমি এই বিষয়ে কথা বলবো না। তিনি যে প্রসঙ্গটা তুলে এনেছেন এটা মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। এই কারণে মিথ্যা, আপনি নির্বাচনের পরের দিন সায়ন্ত ভাইরা যা বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতাটার সঙ্গে মিলিয়ে যদি বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি নাকি সর্বোচ্চ ভোট পড়েছে, অথচ 2008 সালে বাংলাদেশে ভোট পড়েছে 86.91%, এইবার ভোট পড়েছে 80.41%। সেই দশমিক বলে তো বললাম না। আমি আপনাকে এই ব্যত্যয়গুলো দেখাতে হবে। আমি আপনাকে বলি যে সুভাষ আমি এটা সরল প্রশ্ন, 6 কোটি আওয়ামী লীগ পেয়েছে, বাস্তবতা নিরিখে পেয়েছে। সুভাষ আমি এটা সরল প্রশ্ন করি যে বাদল ভাই এবং আম্বিয়া ভাই যে অভিযোগ করেছেন সেটা আপনি দেখেছেন কিনা? হ্যাঁ দেখেছি, আপনি তাদেরকে প্রশ্ন করুন। আমি যে প্রসঙ্গগুলো আনছি আমি তাদেরকে প্রশ্ন করার আগে আমি নয়া দিগন্ত রেফারেন্স আনবো না, অন্য পত্রিকা বাদল ভাই নিজেই তো নৌকা মার্কা নির্বাচন করেছেন। নৌকা মার্কা আপনি তাদের দিয়েছেন, আপনি দুর্নীতির প্রসঙ্গ বলছেন, নৌকা মার্কা নির্বাচন দিয়েছেন, পিয়ন কেন হয় সিরাগেঞ্জি এবং আর এই সুটকেস থেকে বাংলাদেশে কি ঘটেছে দেখেন নি? বুদ্ধিমান, আপনার আপনি দেখেন নি, আপনি দিবেন না, আপনি দেখেন নি এই যে মেজর জেনারেল ইব্রাহিম 11 সময় বাংলাদেশে যদি ভোটের দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস, সেখান থেকে বাংলাদেশ কোন জায়গায়, আমার মনে হয় সবাই সব জায়গায় কথা বলে মুশকিল। বুদ্ধিমান এবং আপনাকে ভালোবাসেন যে আপনার বিব্রত যে আপনাকে প্রশ্নটাই করতে দিলেন না যে কে মিথ্যা বলেছে। আমি বলছি ভোট প্রদানে বিএনপিকে কেউ এখন পর্যন্ত হারাতে পারেনি। সেটা হলো যে রেফারেন্ডাম হয়েছিল ধরেন যখন একটি প্রসঙ্গ আসে তখন আরেকটি প্রসঙ্গ দিয়ে আসাটাকে কি বাংলায় প্রবাদটা শাক দিয়ে মাছ ঢাকা বলে? না 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 না, যদি প্রসঙ্গটা হয় হচ্ছে এরকম যে মঈনুদ্দিন খান বাদল এবং শরীফ নুরুল খান আম্বিয়া একটি অভিযোগ করেছেন যে এটি রাতের অন্ধকারে ভোট হয়েছে, সেই ব্যাপারে একটু মন্তব্য করেন, মানে তার আগে বিএনপি আমি জানতে চাইছি তথ্যসূত্র কি তাদের প্রেস রিলিজ, বাংলাদেশের নির্বাচন সঠিক হয়নি, তথ্যসূত্রটা কি? আন্তর্জাতিক মাধ্যম বলেন, বাংলাদেশের মানুষ বলেন। আমি 14 দলের একজন গুরুত্বপূর্ণ ছিলাম, আমি বলতে পারবো। জি বলেন। আমি ক্যান্ডিডেট ছিলাম। জি বলেন। আমি ইলেকশন করেছি, আমি তো দিনের বেলা ইলেকশন করেছি, রাতে তো ইলেকশন করি নাই। আপনার রাজশাহী কত? রাজশাহী 2। রাজশাহী 2 আপনার 2008 সালে ভোট পড়েছিল 82.02%, এবার পড়ে 70.46%। তারপরে বলছেন যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পড়েছে। আমার নির্বাচনের কথা বলছি, রাইট। এবং আমি ইলেকশন করতে যে বিএনপির যিনি একজন বড় নেতা, তিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন, মিনু সাহেব, তাকে আমরা মাঠ ছেড়ে দিয়েছি, তার পোস্টার লাগানো হয়েছে, তিনি মাইকিং করেছেন, তিনি আমাদের উপরে চড়াও হয়েছেন, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমাদের কনফিডেন্স ছিল যে পিপুল আমাদেরকে সাপোর্ট করবে, এবং
ফাইনালি কিন্তু আমরা সেই ভোটেই জিতেছি। আপনি দেখেন যে ভোটের ডিফারেন্সটা দেখেন, অনলি 12,000। আপনারটা বলছেন, মিনু ভাই থাকলে আবার এবং তারটা বলতে পারেন। ইকোনমিক্স না, 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 ইন্টেলিজেন্স ইউনিট নির্বাচনের মিনু মাত্র ভাই তো 7 ওটা দিন আগে বলতে কি পারবেন বলেছিল? না। কিন্তু আমি কি বলেছিল? ভোটের যে সংখ্যা কি 30 করে তারিখের নির্বাচনে কমিয়ে আর আওয়ামী বাড়িয়ে লীগ বলবো? বিশাল জয়লাভ করবে, কারণ বাংলাদেশের জীবন মান উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা একটু বাসাবাইয়ের কাছ থেকে একটু শেষ কথা শুনি। বাসাবাই, আপনি সুশাসনের ব্যাপারে, আমাদের 30-40 সেকেন্ডের মতো সময় আছে, আপনি সুশাসনের ব্যাপারে কোন কোন জায়গাগুলিতে পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে আমি করেন? একটা সুশাসনের কথা আজকে জি। শেখ হাসিনার রেফারেন্সে, জননীতি শেখ হাসিনার রেফারেন্সে যে কথা এসছে যে বিচার ব্যবস্থার একটা গতি বাড়ানো দরকার, মানুষের বিচার মানে সাধারণ মানুষ যাতে বিচার পায় সেই ব্যবস্থাটাকে ত্বরান্বিত করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসাবে এখন এসছে। আর একটা যেটা এসছে সেটা হলো যে আমাদের শিক্ষাক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, শিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন আমাদের দরকার রয়েছে, এবং আমি মনে করি যে এই পরিবর্তনগুলি আমরা এই নিচে আনতে চাইব। পরিবর্তন- আমরা আনতে চাইব যারা ফজল হোসেন বাসা, ভোটের যারা অধিকার শুভ সিংহ দরকার রায়, নেই যারা আমাদের। শাহাদাত হোসেন শাকাওয়াত এবং ডক্টর ইমরানের সরকার, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়।